প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত একটা কবিতা, আমাদের দশম শ্রেণীর পাঠ্য আফ্রিকা। আফ্রিকা কবিতার সামগ্রিক বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস সাক্ষ্য দেয় যে তিনি অমিয় চক্রবর্তীর অনুরোধে রচনা করেছিলেন। তবে আফ্রিকা কবিতার যে ভাব গভীরতা, যে বিষয়বস্তু, যে মানবতাবাদের বহিঃপ্রকাশ, তা কোনো কবির অনুরোধে রচিত হতে পারে না। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনের মধ্যে ভাবনার জগতের যে আলোড়ন, তৎকালীন সাম্রাজ্যবাদী শক্তির যে লেলিহান শিখা গোটা বিশ্বকে গ্রাস করছিল, 1935 খ্রিস্টাব্দে ইতালির শাসক মুসোলিনির যে সাম্রাজ্যবাদী আগ্রাসন ইথিওপিয়ার উপরে, তা কবিকে গভীরভাবে আলোড়িত করেছিল। কবি চিন্তার জগৎকে, চেতনার জগৎকে নাড়া দিয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ সেই ভাবনার প্রতিফলনকেই ফুটিয়ে তুলেছেন তার আফ্রিকা কবিতাতে। রাষ্ট্রসংঘ নিশ্চুপ ছিল, কোন রকমের প্রতিবাদ বা কোন রকমের প্রতিরোধ তারা গড়ে তোলেনি। নিজের পক্ষে একটা প্রতিবাদ স্বরূপ চিঠিও তারা ইস্যু করেনি কোনো ক্ষেত্রেই। ফলস্বরূপ কবিকেই ধরে নিতে হয়েছিল, তুলে নিতে হয়েছিল তার লেখনীকে। কবি সেই মানবী আফ্রিকার যে ছবি, তা ফুটিয়ে তুললেন কবিতার মধ্য দিয়ে। এই কবিতাটায় আমরা প্রথমে যদি খেয়াল করি, দেখব 5টা স্তবকে বিন্যস্ত হয়ে আছে কবিতাটি। এই 5টা স্তবকের প্রথম যে স্তবকগুলো, সেই স্তবকগুলোতে আফ্রিকার গড়ে ওঠার কাহিনী, আফ্রিকা প্রাকৃতিক সম্পদে, মানব সম্পদে, খনিজ সম্পদে ভরপুর হয়ে ওঠার কাহিনী। তারপর সেই লুটেরা সাম্রাজ্যবাদী লোভী শাসকের নির্লজ্জ অপহরণের কাহিনী। তাহলে এইভাবে যদি আমরা কবিতাটাকে বিশ্লেষণ করতে শুরু করি, তাহলে প্রথমের যে অধ্যায়গুলো আমরা পাবো, সে প্রথম অধ্যায়ে দেখো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগ উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্ত কেন না? উদ্ভ্রান্ত এই জন্যেই যে তখন ভাঙা গড়ার খেলাটা চলছে। যুগ আদিম, সে বিহ্বল হয়ে আছে, সে উন্মত্ত হয়ে আছে। তার কারণ তখন সবেমাত্র পৃথিবীর নবজন্ম ঘটছে। আমরা যদি ওয়েগনারের পাত সঞ্চালন তত্ত্ব দেখি, বা আমরা যদি প্যাঞ্জিয়া, প্যান্থালাস এই কথাগুলোকে ভূগোলের থেকে মনে করে নিই, তাহলে দেখব পৃথিবীর জলস্থল বা স্থলভাগ দাঁড়িয়ে আছে যে কয়েকটা পাতের উপরে। ভয়ঙ্কর ভূ আলোড়নের ফলেই সেই পাতগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল এই এতগুলো মহাদেশের। তো ঠিক সেই সময়ে, সেই সূচনা লগ্নেই কবি এখানে বলছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগ। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, এখানে স্রষ্টা বলতে যদি আমরা প্রকৃতিবাদী হই, তাহলে প্রকৃতির সৃষ্টি তত্ত্বকে মেনে নিতে পারি। যদি আমরা ঈশ্বরে বিশ্বাসী হই, আস্তিক হই, তাহলে সর্বময় কর্তার সৃষ্টিকে মেনে নিতে পারি। সেই স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? আমরাও দেখবে ছবি আঁকবার সময়ে বারবার ছবিটাকে ইরেজ করি, ভালো হচ্ছে না, আরো ভালো করবার চেষ্টা করি। ঠিক সেই রকম স্রষ্টাও তার সৃষ্টিকে আরো মহৎ, আরো সুন্দর, আরো সৃজনশীল করে তোলবার জন্য অসন্তুষ্ট হয়ে পড়ছেন। অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ছেন, ভালো হচ্ছে না, অসম্মতি প্রকাশ করছেন নিজের সৃষ্টির প্রতি। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, ভালো লাগছে না, ভালো হচ্ছে না, আরো ভালো করতে হবে, আরো সুন্দর করতে হবে। তাই স্রষ্টা অধৈর্য হয়ে পড়ছেন, অসন্তুষ্ট হয়ে পড়ছেন, ঠিক আমাদের মতোই।
তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এই রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে ভয়ঙ্কর, রুদ্র মানে ভীষণ। সমুদ্র তখন উত্তাল, সে উত্তাল সমুদ্রের বাহু আগলে রেখেছিল সমগ্র ভূখণ্ডটাকে। আস্তে আস্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করলো। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে, এই প্রাচী বলতে পৃথিবীর যে পূর্ব ভাগ, সে পৃথিবীর পূর্ব ভাগ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল তুমি আফ্রিকা। আবার বলছি, এই যে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে চলে গেল, এই কবিতাতে সেই রকমই একটা ভূখণ্ডের কথা আমরা জানতে পারবো, সেই রকমই একটি মহাদেশের কথা আমরা জানতে পারবো। তবে কবি রবীন্দ্রনাথ সেই ভূখণ্ড, সেই মহাদেশকে ছাপিয়ে মানবী আফ্রিকার রূপটাকে প্রাধান্য দিয়েছেন খুব বেশি করে। তাই প্রাচী ধরিত্রীর বুকের থেকে, পৃথিবীর পূর্ব ভাগ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল সেই প্যানজিয়া প্যান্থালাস, সেই পাত সঞ্চলন তত্ত্বের ফলে আস্তে আস্তে এক একটা মহাদেশ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অনেক দূরে সরে গেল। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। আফ্রিকা বনস্পতি, বড় বৃক্ষরাজি, ফুল হয় না ফল হয়, সেরকম বড় বড় বৃক্ষরাজি আফ্রিকাকে ছেয়ে দিল। আফ্রিকা নিবিড় অরণ্যে, ঘন অরণ্যে নিজের বসতি গড়ল। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। আর যখনই বনস্পতির দল নিবিড় পাহারা দিয়ে আফ্রিকাকে গড়ে তুললো, তখনই আলো কিন্তু কৃপণ হয়ে গেল। সূর্যের আলো কৃপণ নয়, কিন্তু আফ্রিকার ওই যে ঘন অরণ্য, ওই যে ঘন জঙ্গল, সেই ঘন অরণ্যে, ঘন জঙ্গলে আফ্রিকার অন্দরমহলে, অন্তঃপুরে সূর্যের আলো প্রবেশ করতে পারলো না। দিনের বেলাও সেখানে অন্ধকার রয়ে গেল। তাই তো আফ্রিকাকে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলি। দ্বিতীয় অনুচ্ছেদ, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আফ্রিকা চলে গেছে অনেক দূরে, আফ্রিকা একটা স্বতন্ত্র অস্তিত্ব পেয়েছে, নিভৃত অবকাশ পেয়েছে, যেন ছুটি কাটাচ্ছে আফ্রিকা। সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আফ্রিকার উপরে অত্যাচার করবার কেউ নেই, আফ্রিকার গভীর গহন অরণ্যে হানা দেবার কেউ নেই, লুটেরারা নেই, চোরা কাঠ শিকারীরা নেই। ফলে আফ্রিকা নিজের মতো করে নিজেকে বাড়িয়ে তুলছিল, আর তার দুর্গমতা বেড়ে চলেছিল। এই দুর্গমতা মানে কি? যেখানে যাওয়াটা অসাধ্য হয়ে ওঠে, দুঃখযুক্ত গম্য, তাই তো দুর্গম, যেখানে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে ওঠে। সংগ্রহ করছিল আফ্রিকা দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করবার পর পৃথিবীর প্রত্যেকটা জিনিসে তার যেমন কৌতূহল, তার যেমন কৌতূহলী একটা স্বভাব, ঠিক সেই রকম ভাবেই আফ্রিকাও কিন্তু এই পৃথিবীর জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, বৃষ্টির ধারা, বজ্রপাতের রেখা আফ্রিকা নতুন করে চিনছিল, নতুন করে আফ্রিকা আবিষ্কার করছিল। আফ্রিকা নবজন্ম হয়েছে, সদ্যজাত শিশু, সে চিনছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। আর না প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। গোটা আফ্রিকা মহাদেশটাকে যেন প্রকৃতি আগলে রেখেছিল, প্রকৃতি আঁকড়ে ধরেছিল। এই প্রকৃতির কোলেই আফ্রিকা যেন নতুন করে লালিত পালিত হচ্ছিল। তখনও কিন্তু আফ্রিকার চেতনার জগৎ তৈরি হয়নি, তাই আফ্রিকার মনন তখনও চেতনাতীত। বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। আফ্রিকা ভয় পাওয়াচ্ছিল। কাকে ভয় পাওয়াচ্ছিল? না ভয়ঙ্করকে ভয় পাওয়াচ্ছিল আফ্রিকা। আফ্রিকার নিজের যে অস্তিত্ব, সেই নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখবার জন্য আফ্রিকাও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সেই ভয়ঙ্কর হয়ে উঠে আফ্রিকা প্রাকৃতিক ভয়ঙ্করতাকে ভয় পাওয়াতে শুরু করেছিল। বিদ্রুপ করছিল ভীষণকে। কে করছিল? আফ্রিকা। তার কারণ তার অস্তিত্বের সংকট, তাকে টিকে থাকতে হবে, তাকে বেঁচে থাকতে হবে, তাকে বড় হতে হবে। তাই আফ্রিকা ভয়ঙ্করকে ভয় পাওয়াচ্ছে। কিভাবে? না বিরূপের ছদ্মবেশে, প্রতিকূলতার ছদ্মবেশে। অসন্তুষ্ট হয়ে আফ্রিকাও কিন্তু সেই প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই লড়াই অস্তিত্বের লড়াই। কেমন ভাবে লড়াই চালিয়েছিল আফ্রিকা? আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায়
তাণ্ডবে দুন্ধুবি নিনাদে। আফ্রিকা নিজেকে উগ্র করেছিল, বিভীষিকার প্রচন্ড বিশেষ রূপে ভয়ঙ্কর যে পরিবেশ তৈরি হয়েছিল, যে প্রতিকূলতা তৈরি হয়েছিল, সেই ভয়ঙ্কর পরিবেশ, সেই ভয়ঙ্কর প্রতিকূলতার বিরুদ্ধে আফ্রিকা তাণ্ডবের মতো করে লড়াই চালিয়েছিল। এ তাণ্ডবের আওয়াজ যেন দুন্দুভি নিনাদের আওয়াজের মতো। দুন্দুভি নিনাদ মানে যুদ্ধের যে বাজনা, যুদ্ধের যে দামামা, তার যে আওয়াজ। তাহলে আফ্রিকার একদিকে বেঁচে থাকবার লড়াই, একদিকে প্রাকৃতিক প্রতিকূলতার উত্থান পাতানের ফলে তৈরি হওয়া মহাদেশগুলির সৃষ্টি হওয়ার যে ইতিহাস, সেই সময়ে এই দুয়ের লড়াইয়ে আফ্রিকা নিজেকে টিকিয়ে রাখবার জন্য লড়াই করে যাচ্ছে প্রতি পদক্ষেপে। বিরূপকে সেই ছদ্মবেশে ধারণ করে সে শঙ্কাকে হার মানাচ্ছে। শঙ্কা মানে বিপদ, সে বিপদকে হার মানাচ্ছে। কেন হার মানাচ্ছে? না হার মানাতে পারলে আফ্রিকার নিজের অস্তিত্ব টিকে থাকবে না। পরের অনুচ্ছেদ, হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এইটাই তো আসল কথা। কবি রবীন্দ্রনাথ আফ্রিকা মহাদেশের কথা, ভূখণ্ডের কথা থেকেও আমি প্রথমেই বললাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবী আফ্রিকার রূপটাকে খুব বেশি করে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এইখান থেকেই শুরু হলো সেই সাম্রাজ্যবাদী শোষণকামী শক্তির দল, সেই হায়নার দল, সেই বর্তমান আধুনিক সভ্যতায় শিক্ষিত, নাগরিক সভ্যতায় শিক্ষিত, বিজ্ঞানে দর্শনে উন্নত যারা, তারা আফ্রিকার উপরে যে অত্যাচার চালিয়েছিল, যে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল, তার ইতিহাস শুরু হলো। তাই তো কবি প্রথমেই শুরু করলেন এই বলে, হায় ছায়াবৃতা আফ্রিকা। হায়, কবি সমবেদনা প্রকাশ করলেন, কবি সহানুভূতি প্রকাশ করলেন। তার কারণ ছায়াবৃতা, ছায়াচ্ছন্ন আফ্রিকার উপরে এরপর সাম্রাজ্যবাদী শক্তিদের যে উগ্র নখরাঘাত তা নেমে এসেছে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। যতদিন পর্যন্ত আফ্রিকা কালো ঘোমটার নিচে তার মানব রূপকে গোপনে নির্ভীতে লুকিয়ে রাখতে পেরেছিল, ততদিন পর্যন্ত আফ্রিকার লাভ হয়েছিল। এই কালো ঘোমটার নিচে আফ্রিকার যে মানব রূপ, আসলে আফ্রিকা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, আফ্রিকা খনিজ সম্পদে পরিপূর্ণ, আফ্রিকা মানব সম্পদে পরিপূর্ণ। তাই মানব সম্পদে পরিপূর্ণ আফ্রিকা কালো ঘোমটার নিচে নিজের রূপটাকে লুকিয়ে রেখেছিল উপেক্ষার আদিল দৃষ্টিতে। সভ্য সমাজের দৃষ্টি সেখানে পড়েনি। আমরা উপেক্ষার চোখে তাকে তাকিয়েছিলাম, আমরা ভ্রুকুটি করে তাকিয়েছিলাম। তার কারণ তখনও পর্যন্ত আফ্রিকার সম্পদের হদিশ আমরা পাইনি। এই বিজ্ঞানে উন্নত, সাহিত্য সভ্যতায় উন্নত দেশগুলো তখনও পর্যন্ত আফ্রিকার প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ বা খনিজ সম্পদের, প্রভূত খনিজ সম্পদের সন্ধান পাইনি। ফলে আমরা উপেক্ষার চোখে দেখেছিলাম আফ্রিকাকে। সেটা খুব মঙ্গল ছিল আফ্রিকার জন্য। তারপর যখন কি হলো না, আফ্রিকার প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, মানব সম্পদ একে একে প্রকাশ পেয়ে গেল, তখনই কিন্তু আফ্রিকার জীবনে ঘনিয়ে এলো খুব ভয়ঙ্কর কালো দিন। আমরা জানি আপনা মাংসে হরিণা বৈরী। হরিণের মাংস, হরিণের সব থেকে বড় শত্রু। আফ্রিকার সম্পদ আফ্রিকার শত্রু হয়ে গেল। বিদেশি শত্রু, সাম্রাজ্যবাদী শত্রু, অর্থলোভী শত্রুরা তারা আফ্রিকার উপরে অত্যাচার শুরু করলো। এলো ওরা লোহার হাত করি নিয়ে। এই ওরা সভ্যতাদর্পী মানুষ, ওরা পাশ্চাত্য সভ্যতার বিজ্ঞানে দর্শনে উন্নত মানুষ। ওরা লোহার হাত করি নিয়ে এসে আফ্রিকাকে বন্দী করলো, আফ্রিকার মানবকে কৃতদাসে পরিণত করলো। এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকার অরণ্যের মধ্যে লুকিয়ে থাকা পাশবিক শক্তির যে নেকড়েরা, তাদের নখ তীক্ষ্ণ হবে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির রীতি। কিন্তু যে সাম্রাজ্যবাদী শক্তি তাদের লোভ লালসা নিয়ে আফ্রিকার উপরে আক্রমণ করলো, তাদের নখরাঘাত, কবি কি বলছেন যে তাদের নখরাঘাত নেকড়ের চেয়ে তীক্ষ্ণ, তারা আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি বিপজ্জনক। নেকড়ে তো হত্যা করে শুধুমাত্র জীবন জীবিকার জন্য, খাদ্য খাদকের সম্পর্কের জন্য, আর এদের অপরিমিত লোভের জন্য আফ্রিকার উপরে নির্যাতন শুরু করলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। আফ্রিকার মানুষকে তারা কৃতদাসে পরিণত করলো, শৃঙ্খলিত করলো, কলুষিত করলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কৃপণ আলোর অন্তঃপুরে আফ্রিকা, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ঘন অন্ধকার বিরাজ করে সেখানে।
দিনের বেলাও সেখানে ঘন অন্ধকার। আর এই মানুষগুলো সভ্যতা দর্পে, এই মানুষগুলো বলছে গর্বে যারা অন্ধ, তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সেই অরণ্যের ভিতরে যেখানে আলো প্রবেশ করতে পারে না, তার যে অন্ধকার, তার অন্ধকারের যে গভীরতা, তার থেকে অনেক বেশি গর্বের অন্ধ হয়ে যে মানুষগুলো এলো, তাদের দিকে অঙ্গুলি সংকেত করলেন কবি, যে তাদের অহংকার আরো বেশি অন্ধকারে নিমজ্জিত। সভ্যের বর্বর লোভ, এই সভ্য মানুষগুলোর বর্বরতা, তাদের লোভী মানসিকতা কি করলো না, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্য মানুষদের বর্বর লোভ, তাদের যে নির্লজ্জ অমানবিকতা, অমানসিকতা, সেইটাকে খুলে দিল, প্রকাশ করে দিল। গোপন কিছু রইল না। তারা যে অত্যাচারী, তারা যে শাসক, তারা যে লুটেরার দল, তা প্রকাশিত হয়ে গেল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অব্যক্ত বেদনায় আফ্রিকা ছটফট করলো, প্রকাশ করতে পারলো না তার মনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণাকে। চোখের জলে আর চাবুকের আঘাতে ঝরে পড়া রক্তে আফ্রিকার ধুলি কর্দমাক্ত হয়ে গেল। দস্যু পায়ের কাঁটা মরা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। সেই দস্যুরা আফ্রিকার মানবতাকে নিয়ে ছিনিমিনি খেললো, পদদলিত করলো, তাদেরকে লুণ্ঠিত করলো, অত্যাচারিত করলো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তৈরি হয়ে গেল এক ইতিহাস, যে ইতিহাস যতদিন আফ্রিকার ইতিহাস থাকবে ততদিন পর্যন্ত সেই ইতিহাস কখনোই কিন্তু গৌরবের ইতিহাস বলে সূচিত হবে না। এই যে সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচার, সেই সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারের ফলে আফ্রিকার মানবীর যে নির্মম নির্যাতন, তার যে অপমান, সে অপমান কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ হয়ে রয়ে গেল, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই ইতিহাস শাসনের ইতিহাস, এই ইতিহাস শোষণের ইতিহাস, এই ইতিহাস নির্যাতনের ইতিহাস। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। কি অদ্ভুত একটা বৈপরীত্য! একদিকে সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার উপরে নির্যাতন করে যখন তাকে ছাড়খাড় করছে, ঠিক সেই সময় তাদের পাড়ায় পাড়ায় পাশ্চাত্যে উন্নত সভ্যতার দেশগুলিতে তারা কি করছে না, মন্দিরে পূজার ঘন্টা বাজছে। মন্দিরে পূজার ঘন্টা বাজছে দয়াময় দেবতার নামে সকালে সন্ধ্যায়। তার মানেটা কি? শান্তি প্রার্থনা করছে। কি অদ্ভুত একটা বৈচিত্র্য! তাদের জীবনে, তাদের দেশে, তাদের মহাদেশে তারা সুখ, শান্তি, সমৃদ্ধি আরাধনা করছে, অথচ তারা আফ্রিকা দেশের উপরে অত্যাচারের স্টিম রোলারকে চালিয়ে দিয়েছে। আফ্রিকার মানুষকে তারা কৃতদাসে পরিণত করেছে। সভ্য মানুষদের দেশে যখন মন্দিরে পূজার ঘন্টা বাজছে, তখন শিশুরা মায়ের কোলে খেলে বেড়াচ্ছে। একটা সুন্দর সামাজিক প্রাকৃতিক পরিবেশ। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। কবি তো সুন্দরের পূজারী হবেই। কবি তার সঙ্গীতের মধ্যে সুন্দরের আরাধনাকে ফুটিয়ে তুলছিলেন। মানবতার কথা প্রকাশ হয়নি, আফ্রিকার নির্যাতনের কথা তাদের কবিতার মধ্যে ফুটে ওঠেনি। তারপর আজ যখন পশ্চিম দিগন্তের প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস ঘনিয়ে এসছে, সেই ভয়ঙ্কর দিন, পশ্চিম দিগন্তের প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, সায়ংকাল সন্ধ্যাকাল ঘনিয়ে এসছে, ভয়ঙ্কর ঝোড়ো বাতাস উঠেছে, রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি হয়েছে। গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসেছে পশুরা। এই পশু হলো সেই পশুরা যারা আফ্রিকাকে ছাড়খাড় করেছে, যারা আফ্রিকাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, যারা আফ্রিকার মানবী রূপের ধার ধারেনি, তার উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই গুপ্ত গহ্বর থেকে, গোপন গহ্বর থেকে লালসা নিয়ে বেরিয়ে এলো পশুরা, তাদের পাশবিক শক্তি নিয়ে বেরিয়ে এলো পশুরা। অশুভ ধ্বনিতে ঘোষণা করলে দিনের অন্তিম কাল। সৃষ্টির লয় ঘোষণা হলো, মানবতার ধ্বংস ঘোষণা হলো। তবু তো কিছুটা আশার আলো বাকি আছে। এখনো পর্যন্ত সব শেষ তো শেষ হয়ে যায়নি। আশাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সে আশাবাদের ব্যঞ্জনা আছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলে দিনের অন্তিম কাল, তখনই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান করছেন সেই কবিকে, এসো যুগান্তের কবি। যুগ পরিবর্তন করতে হবে তোমায়, মানবতার পাশে দাঁড়াতে হবে তোমায়, মানবতার মশাল হাতে নিয়ে, জয়ধ্বজা নিয়ে
পৃথিবীর মানবতাকে বাঁচাতে হবে তোমায়। এসো যুগান্তের কবি, তুমিই পারো। তুমি কি পারো? না তুমি ক্ষমা চাইতে পারো। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে এখনো কিছুটা আশার আলো বাকি আছে, আলোকের ছটা এখনো দেখা যাচ্ছে। সে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে তুমি কি করবে? দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। যে আফ্রিকার অনেক মান আমরা হরণ করে নিয়েছি, সভ্য মানুষরা সভ্যতার দোহাই দিয়ে আফ্রিকার উপরে নির্যাতন করেছি, আফ্রিকাকে ছাড়খাড় করেছি, সে মান হারা মানবীর পাশে গিয়ে দাঁড়াও। আর দাঁড়িয়ে কি করতে হবে বলো? ক্ষমা করো। এই যে ক্ষমা চাওয়া, ক্ষমা চাইলে কি হয়? ক্ষমা চাইলে নিজের দোষ অনেকটা হালকা হয়ে যায়, পাপস্খলন হয়, পাপ দূর হয়ে যায়। এত যে হিংস্র প্রলাপ, এত যে অত্যাচার, এত নির্যাতন, এত নিষ্ঠুর অত্যাচার, সেই সমস্ত হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়ার মধ্যেও মানবিক গুণের বিকাশ ঘটে। আর এটাই আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখবে, এটাই আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখবে। কোন সভ্যতা? অবশ্যই সাম্রাজ্যবাদী সভ্যতা নয়, অবশ্যই আমাদের মানব সভ্যতা। যে মানব সভ্যতা মানবতার উপর ভর করে দাঁড়িয়েছে, তাই তো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরা সবাই বাঁচবো, আফ্রিকাও বাঁচবে, আফ্রিকা তার মান সম্মান নিয়ে বাঁচবে। তাই আফ্রিকার কাছে কবি ক্ষমা প্রার্থনা করেছেন, তবেই তো আফ্রিকা আমাদেরকে ক্ষমা করে দেবে, তবেই তৈরি হবে এক সুন্দর ভুবন, এক সুন্দর জগৎ। ধন্যবাদ।